তাহলে আমি আবার যেটা বলছি আবার রিপিট করতেছি। আমরা ফোল্ডার নিলাম, আমরা দুইটা ফোল্ডার প্রথমে ক্রিয়েট করে নিলাম। দুইটা ফোল্ডারের পরিচয়টা আমার কাছে এরকম, একটা হলো প্রোডাকশন মোড আর একটা হলো ডেভেলপমেন্ট মোড। এই দুটো মোডের মধ্যে পার্থক্য হলো ডিস্ট এর মধ্যে যেটা থাকতেছে ওইটা আমি একজন ইউজারকে দিয়ে দিব, আপনি নেন, সে যখন ইন্ডেক্স ফাইলে রান করবে সে আউটপুট পাবে। কারণ এই ক্ষেত্রে তার আউটপুট পাওয়ার জন্য যে সিএসএস টা দরকার সেটা তার এই সিএসএস ফোল্ডারের মধ্যেই আছে, বুঝতে পারছেন? এবং এই সিএসএস ফাইলটাকে আমি লিংক করব হচ্ছে এই ইন্ডেক্সের সাথে। তার মানে একটা ইন্ডেক্স ফাইল একটা সিএসএস ফাইল, এনাফ, জি, প্রোডাকশন চলবে, কাজ হয়ে যাবে। কিন্তু আমি একটু ডেভেলপমেন্ট মোডের কথা এই জন্য বলতেছি যে ডেভেলপমেন্ট মোডে এই এসআরসি ফোল্ডারের ভিতরে আমি এসসিএসএস নামে কি রাখবো, একটা ফাইল রাখবো। এটা আমাকে যেটা করে দিবে সেটা হলো আমার সিএসএস লেখার স্টাইলটা একটু ম্যানেজ করে দিবে, জাস্ট সিএসএস লিখে দিবে না, লেখার স্টাইলটা একটু ম্যানেজ করে দিবে। এই ম্যানেজ করে দেওয়াটা তো নিশ্চয়ই আউটপুটের সাথে সম্পর্ক রাখে না। ম্যানেজ করে দেওয়াটাকে আউটপুটের সাথে সম্পর্ক রাখে, ম্যানেজ করে দেওয়ার পরে যেটা হবে সেটা না আউটপুটের সাথে সম্পর্ক রাখে। তাহলে এটা এখানে যে এসসিএসএস যে ফোল্ডারটা আছে এখানে আমরা এসসিএসএস নামে একটা ফাইল নিব, এর ভিতরে আমরা সিএসএস সিনট্যাকটিক্যালি কোড করতে থাকবো। আমার এই কোডের আউটপুটটা চলে যাবে কোথায়, এই ডেভেলপমেন্ট মোড থেকে ডিস্টের ভিতরে যে সিএসএস এর মধ্যে আসে এটার মধ্যে এসে চলে আসবে। তাহলে ফ্লোটা কি রকম হলো, প্রথমে থাকতেছে ডিস্টের ভিতরে এসসিএসএস যেটা আমি সিএসএস লিখতেছি, ওইটা থেকে আসতেছি style.css এ যেখানে সিএসএস ফাইলটা প্রপার্টিগুলো বসানো আছে ওখানে আসবে, ওই স্টাইল শীটটা ইন্ডেক্স ফাইলের সাথে লিংক করা থাকবে, বুঝতে পারছেন? জি। এই ক্ষেত্রে আমরা যেটা করব, তাহলে ডিস্টের মধ্যে আসলাম, এসে একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করি, তাই না? এই ইন্ডেক্স ফাইলে কি লিংক হবে, এর মধ্যে যেটা আছে সিএসএস সেটা লিংক হবে। তাহলে এটা করি, তাহলে এখানে কিছু রাখলাম না, এখানে জাস্ট শুধু একটা ইন্ডেক্স ফাইল থাকতেছে। সো এটা আমি ফেলে দেই, খেয়াল করলে বড় করা লাগবে না। ইন্ডেক্স, এই আমার কথা শোনা যায় না? তো আমি যেটা বলতেছি সেটাই করতেছি, এমন না যে একটা করতেছি আর একটা বলতেছি। আহা, শোনা তো যাচ্ছে? রেডিও শুনেন? আর তাহলে দেখেন চেহারা, তাহলে তাহলে ইন্ডেক্স ডট এচটিএমএল এত সুবিধা কার জন্য করে দেওয়া উচিত জানেন? আমাদের জন্য, যারা কনসেন্ট্রেট মানে মনোযোগীদের জন্য। এগুলা করে মনোযোগ নিয়ে আসার আমার দরকার নাই তো। আচ্ছা খেয়াল করেন, তাহলে আমি একটা ফাইল নিলাম index.html, এখানে একটা css নামে শুধু ফোল্ডার তৈরি করে রাখছি, ভিতরে css নাই, ফেলে দিছি। আর এদিকে আসছি সোর্স, সোর্সে আমি scss নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি যেখানে একটা ফাইল আছে কিন্তু এক্সটেনশনটা কি scss। এবার এটাকে আমি একটু এডিটরে ওপেন করি, ফাঁকা জিনিসটা পাইলাম। আচ্ছা, তাহলে এখানে আমার কি লাগবে, সিলেক্টর লাগবে। এটা তো css ফাইল, এক কথা একটা তো css ফাইল, তাহলে css ফাইলে সিলেক্টর লাগবে। এটা আসবে কোথা থেকে, ইনডেক্স ফাইল থেকে। তাহলে আমরা আগে ইনডেক্স ফাইল সাজাই, ফ্লোটাতে আসেন। তাহলে আমি এটা পুরোটা এডিটরে নিয়ে আসি। আপনার শুধু শুধু গল্প করেন, আমার এগুলো মানে খারাপ লাগে না, আমার হিংসা লাগে আসলে। আমি গল্প করতে পারতেছি না, ওনারা বসে বসে গল্প করতে, ওরা তো রিল্যাক্স কিভাবে। আমি যে প্রেশারটা আছে এই প্রেশারটা আপনাদের মধ্যে দেখি না, এই জন্য আমার ভালো লাগে না, ঠিক আছে? এই জন্য আমার চিন্তা হলো যে যে কোনো ভাবে প্রেশারে রাখতে হবে, ঠিক আছে? আমার তো একটা সদ্বাদের বিষয় আছে, অলরেডি প্রেশারেই আছি, যার কারণে এই অবস্থা। সো এর মধ্যে আমরা এই জিনিসগুলো পেয়ে গেলাম। এই যে আমার ইনডেক্স ফাইল, ঠিক আছে? সো ইনডেক্স ফাইলটা আমি তৈরি করে ফেলি, পাইছেন? জি। সো HTML এর মধ্যে এরপরে আসেন বডিতে এসে আমরা কি বানাই, একটা মেনু বানাই ফেলি। তাহলে হেডার, নেভের মধ্যে UL এর মধ্যে li এ, তারপর আমরা হ্যাশ, তারপর আমরা বলতেছি হোম, ঠিক আছে? সো
তারপরে হচ্ছে হলো সার্ভিস, তারপরে হলো কন্টাক্ট, এটা হলো আমার HTML। ওকে, এটা কি স্টাইল করা উচিত, বাট আমার CSS ফাইল নাই, আমি স্টাইল করব কিসে, SCSS এ করব এটাতে, ঠিক আছে। জি সো এটাতে যদি আমি করতে হয় তাহলে আমি আগে যে সিনট্যাক্সটা দেখলাম, তাহলে প্রথমে কি আমি হেডার নিতে পারি কি? জি পারি। আচ্ছা, হেডারের মধ্যে আবার অন্যান্য বিষয় থাকতে পারে। হেডার কেন থাকতে পারে? কারণ হেডার তো Logo থাকতে পারে, শুধু মেনু থাকবে এরকমই না, মেনুর সাথে লোগো থাকতে পারে, তারপরে অনেক সময় যে ছোট একটা মেনু থাকে, হেডার থাকে না শুধু সোশ্যাল মিডিয়া। আমি ন্যাপ থেকে শুরু করি, তাহলে এখানকার ফ্লোটা কি, ন্যাপ, ন্যাপের মধ্যে ইউএল, ইউএল এর মধ্যে এলআই। এর মধ্যে সো এখানে আমরা ন্যাপ দিয়ে আমার সিলেক্ট শুরু, জি এখানে আমি কি করব, সিনডাইটেড এটাই তো। এবার ন্যাপের ভিতরে আপনার কি কি প্রপার্টি চাই, আমি একটা ডামি নিয়ে আসি এখানে, তাহলে বুঝতে সহজ হবে। এটা আমি ডামি নিলাম। সো এটা যদি আমার একটা CSS ফাইল হয়, আপনি নিশ্চয়ই এভাবে চান যে ন্যাপের মধ্যে আপনি যেটা চান সেটা হচ্ছে, আপনি বলতে চান এখানে ন্যাপের মধ্যে কিছু একটা ব্যাকগ্রাউন্ড দিব, ইউএল এ দিই, ন্যাপের মধ্যে যে ইউএল আছে সেটা আমি বলতে চাই যে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার রেড। তারপরে বলতে চান আপনি, আমি যে एग्जांपलটা দিছি ওটাকেই নিয়ে আসতেছি, পেডিং বলতে চান আপনি 10px, আবার এদিকে বলতে চান 0। তারপরে এখানে নিচে আসেন, বলেন হচ্ছে ন্যাপের মধ্যে ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এইভাবে। এই তো, এটা তো একটা সাধারণ CSS লেখার স্টাইল। সো ঠিক আছে, এটাকে আমরা কনভার্ট করি। এই অংশটা আমি ইচ্ছা করে নিতে পারি, আচ্ছা নেওয়া দরকার নাই, SCSS আসেন। ন্যাপের মধ্যে এবার ন্যাপকে কি দিতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি, তাই কি না? জি। সো ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা দিলাম, কমন যেটা, ঠিক আছে। এখন একটু প্যাডিং দেই, প্যাডিং দিয়ে উপরে নিচে 10px, ডানে বামে 0। এখানে কি ছিল, এরপর আমাকে এরকম করা লাগতো, ন্যাপের ভিতরে ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এভাবেই তো যাওয়া লাগতো। সো এখানে এটা যাওয়ার সিস্টেম কি, এখানেই আমাকে বলতে হবে ইউএল। এটার মধ্যে যদি আমি এরকম রাখি, এখন যে অবস্থায় আছে এটাকে আমি যদি পড়ি, তাহলে বিষয়টা এরকম না, এরকম হইছে না? এটা কি বুঝতে পারছি আগের মানে ইয়া থেকে ডকুমেন্টেশন পড়ে? সো এখন আমি যদি ইউএল এর স্টাইল করতে যাই, সো ইউএল এর স্টাইলটা আমরা কি করি সাধারণত, বলি হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0 দিলাম আমি। সো এরকম চাচ্ছেন আপনি। সো এই প্রপার্টি দুইটাকে যদি আপনি এর মধ্যে রেখে দেন, একটু আগে লিখলাম, তাহলে কি বোঝা যাচ্ছে, এটা ইউএল এর না, জি তাই তো। এরপর আপনি আচ্ছা এতটুকু দেখি আগে কি হলো। এখন এটা তো আমার হলো, এটা যেখানে হলো এটা হলো SCSS এ হলো, এখানে আমার ইনডেক্স ফাইল, এখানে হলো SCSS ফাইল। মাঝখানে আমার কাকে দরকার, CSS ফাইলকে দরকার। তাহলে এটা CSS ফাইল লাগবে। আমি এটাও বলছি যে CSS ফাইলে যে প্রপার্টিটা যাবে সেটা কিভাবে যাবে, কম্পাইল হওয়ার পরে যাবে, তাই না? এই প্রোগ্রামিং এখানে আমি আরো কিছু সিনট্যাক্স ইউজ করব যেগুলো অলরেডি CSS চিনে না, বুঝতে পারছেন? তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটাকে যদি আমাকে বুঝাইতে হয়, মাঝখানে আমাকে কম্পাইল করতে হবে। সো এই ফাইলটাকে একটু প্রসেস হয়ে আসতে হবে। কোন ফাইলটাকে, এই SCSS-টাকে একটু প্রসেস হয়ে যে আউটপুটটা দিব আমার তাকে লাগবে, ওকে লাগবে না। মূলত এটা আমার ডেভেলপমেন্ট, এটা আমি জাস্ট লিখতে পারি বা আমি আপনাদের জন্য এটা বানাইছি, কিন্তু এটা একদিন ইউজারের সাথে জরুরি না। ইউজারের কি লাগবে, CSS ফাইলটা লাগবে। এবার CSS ফাইলটা আমি বানাবো, কিন্তু বানাবো কিভাবে, কম্পাইল করার পরে। সো এই ফাইলটাকে একটু কম্পাইল করি। কম্পাইল করার জন্য একটা কম্পাইলার নিলাম, এরকম আরো কম্পাইলার আছে, জরুরি না যে এইটাই করতে হবে। সো আপনি যেটা করবেন, এখানে অ্যাড করেন $39 পেজ, সোর্সে রাখছি না আমরা এটা। এই পুরো ফোল্ডারটাকে নিয়ে আসেন, অলরেডি অ্যাডেড দেখাচ্ছে এটা। এটা আসলো কি, হ্যাঁ এই যে style.scss। এটার আমি প্রথমে দেখি একটা ফোল্ডারটা দেখে নেই, এটা কোনটা। এটা 31 SAS এর SRC এর ভিতরে যে SCSS ফোল্ডারটা আছে তার ভিতরে একটা, তাই না? জি। তার মানে আমার ঠিক আছে।
বুঝা গেল? আর হ্যাঁ কি কম্পাইল করে ফেলছে নাকি? এটা কি অটোমেটিক দেওয়া আছে ভাই? অটো কম্পাইল দেওয়া আছে। আচ্ছা যাই হোক, সো এখানে নিয়ে আসার পরে আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এখানে একটা অপশন আসতেছে কম্পাইল করার, ঠিক আছে? সো এটা অটো কমপ্লিট, এই যে এখানে চেক করা ছিল বলে ওপেন হওয়ার সাথে সাথে কম্পাইলটা হয়ে গেছে। এটাই করা থাকবে আপনার জন্য, করা তো বারবার এই জায়গায় আসবেন না, বাস লার্নিং পারপাস যেহেতু আমি আসছি। সো আসলে আমি প্রথমে ওই ফাইলটাকে চিনাই দিছি তাকে, কোন ফাইলটা? SCSS ফাইলটা চিনাই দেওয়ার পরে আমি এখান থেকে একটা ফাইলের আউটপুট পাইছি, যেহেতু অলরেডি সে কম্পাইল করে ফেলছে। আমি মনে করেন কম্পাইল করে নাই, না করলে আমি কম্পাইলে দিলাম, কম্পাইল হয়েছে। কম্পাইল হওয়ার পরে আমি আবার সেই একই ফোল্ডারটায় যাচ্ছি একটু দেখার জন্য। সো দেখেন আমার প্রথমে কিন্তু শুধুমাত্র style.scss নামে এই ফাইলটাই ছিল, এখন আরো দুইটা ফাইল অ্যাড হয়েছে না? এটা হলো style.css, এটা হলো style.css ম্যাপ। আপনার বুটস্ট্র্যাপ যখন নামায় তখন এই ধরনের কিছু ফাইল দেখি না? এখন কি উত্তরগুলো খুঁজে পাওয়া যাচ্ছে কই থেকে আসে এগুলা? ওইটাতে আমার কোনো কাজ নাই আপাতত। এই style.css ফাইলটা আমার এই জায়গায় দরকার নাই, src তে নাই, এটা আমার কোথায় লাগবে? ডিস্টের ভিতরে, ডিস্ট্রিবিউশনে। সো আমি যেটা করব, এই কম্পাইলারে এসে এখানে রাইট ক্লিক করে বলছে সেট আউটপুট পাথ, এটাতে ক্লিক করলাম, করে আমি এখানে যাই SCSS থেকে বের হয়ে ডিস্টের ভিতরে এসে CSS এ আসলাম, তাই না? এর মধ্যে এসে এই ফোল্ডারটা ইয়া করা যাবে না? ও ফাইলের নাম চেঞ্জ হয়েছে, সরি, আমি আবার একটু করি। ডিস্টের ভিতরে CSS এর ভিতরে ফাইল কি হবে? style.css। এখন আবার যাই কম্পাইল করি, আমি একটু খেয়াল খুঁজে আসি যে আমার এটা ফেলে দেই, এখানে আমার এই জিনিসগুলো দরকার নাই, এটা ওই যে অটো কমপ্লিটের জন্য আসছে, কম্পাইলের জন্য। তো ডিস্টের ভিতরে এখানে যে SCSS এখানে আসলো কিনা এটা হলো আমার দরকার, বুঝতে পারছেন? তাহলে এখানে আসছে, আমি একটু ওপেন করে দেখি আমি যেরকম যাচ্ছি এরকম ভাবে আসছে কিনা। এটা তো আগে অনেকগুলো ওপেন করা। তাহলে এখানে এটা দেখাচ্ছে না যে নেভের ব্যাকগ্রাউন্ড, এটা এখানে শেষ হয়ে গেছে। আমরা যদি আমাদের মতো করে লিখি বা আমরা যেভাবে লিখে অভ্যস্ত সেটা হলো এটা না, এরকম না জিনিসটা, যে নেভের ভিতরে ইউএল এর ভিতরে প্যাডিং, এটা 0, আবার এদিকে নেভের ব্যাকগ্রাউন্ড এটা। তাহলে এই আউটপুটটা আমরা লিখছিলাম এইভাবে, যে style.scss এটা লিখছি, আর আলটিমেট পাইছি কোনটা? এটা। সো এটাকে এটা আসলে যদি ইনডেক্সের সাথে লিংক করে দিতে পারি তাহলে তো আমার কাজ হয়ে যাচ্ছে, জি, তাই না? সো এখন আমি আবার আমার ইনডেক্স ফাইলে যাই, এই যে ইনডেক্স ফাইল হেডের ভিতরে লিংক করি, লিংক করার পরে আপনি এখান থেকে যে CSS ফোল্ডার, এই যে এটা খেয়াল করেন, এই যে ইনডেক্স ফাইলের ভিতরে যে CSS ফাইল, এটার সাথে আমার লিংক করাতে যাচ্ছি, বুঝা গেল? জি। সো sty.css, ঠিক আছে? জি। সো এটাকে আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পরে এখন এটা থেকে আমি আউটপুট দেখতে যাই। এখানে কিছু স্টাইল পাইছে না? এই যে ব্যাকগ্রাউন্ডটা পাইছে, এটা কোথা থেকে পাইছে? SCSS থেকে পাইছে না CSS থেকে পাইছে? এখানে আছে CSS থেকে। এখানে পাইছে না, সবসময় CSS থেকেই পাচ্ছে। সে CSS ই চিনে, ইনডেক্স ফাইল CSS ফাইল কি চিনবে। আর SCSS হবে কি? জাস্ট ওই যে আপনার কোড লেখার একটা মেথড, একটা সিস্টেম, যেটা আপনার লেখাটাকে কি করতেছে? সহজ করতেছে, প্রপার্টিগুলোকে প্রোগ্রামিং এর সিনট্যাকটিক্যালি লিখতেছেন। বুঝা গেল? সে সাজাই দিচ্ছে শুধুমাত্র। এখানে আরো কিছু উপকার আছে, তার তো আরো কিছু বেনিফিট আছে, বাট ফ্লোটা কি বুঝা গেল? এখন আমার ব্যাপার যেটা সেটা হচ্ছে আমার এই style.css যেটা, এটাতে আসলে কোনো কাজ নাই। আমার style.css এর কোনো কাজ নাই, আমি শুধু এটা বুঝা পাইলাম কিনা সেটার জন্য আসছি। মূলত আমি লিখতেছি CSS এ, এটাই আমার কাজ হয়ে যাবে। সো আমি যদি এখন এর পরের স্টেপটা আগায় নিয়ে যাই, UL এর মধ্যে কি থাকবে? li। জি। তো সেই li এর মধ্যে আসি, আসার পরে এই জায়গায় আমাদের কি প্রপার্টি থাকে? ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, আপনারা কি বাসায় এই সাবলাইমে কাজ করেন? জি। হ্যাঁ, তো সাবলাইমে কাজ করলে একটা ছোট টুল মানে ট্রিক্স আছে, কারণ আমি তো এখন SCSS এর কাজ করতেছি না। সো এখানে যে সাজেশনটা, এটা আপনি ডিফল্ট ভাবে পাবেন না, বুঝতে পারছেন? ওই যে প্যাকেজ আছে না, প্যাকেজ কি জানি স্যার, কন্ট্রোল প্যাকেজ নাকি প্যাকেজ কন্ট্রোল, যেটা ওখান থেকে নিয়ে স্যার দেখা দেব। এটা আমি এটা শেষ করি। তাহলে li
এল এর ভিতরে আমার ডিসপ্লে ইনলাইন ব্লক এবং আরেকটা কি লাগে আমার লিস্ট স্টাইল ট্যাব নাম করতে হবে তাই জি, list style সো নাম। লিস্ট স্টাইল আমি কি করব নাম করলাম সো এটা এখান থেকে আমি সেভ দিয়ে আমি যদি সরাসরি আউটপুট দেখতে যাই কি পাবো বলেন তো পাচ্ছে না জি এখন আমার প্রশ্ন হলো এটা তখনই পাওয়া গেছে যখন আমার কম্পাইলার অলরেডি ফাইলটা ওপেন করা এবং এর আউটপুট পাথটা দেওয়া এবং এখানে অটো কম্পাইল বলা এই তিনটা কাজ বলা বলে কিন্তু আমি সরাসরি এসসিএসএস এ ফাইল লিখে ব্রাউজারে এসে আউটপুট দেখতে পারলাম যদি না থাকতো তাহলে কিন্তু এটা হইতো না আবার বলি এক নাম্বার হচ্ছে কম্পাইল হয়ে আসতেছে অটোমেটিক কম্পাইল হওয়ার পরে সে যে আউটপুট পাথটা দিচ্ছে ওইটা অলরেডি আমি সিএসএস এর সাথে দিয়ে রাখছি এবং লিংক করে রাখছি দেন এটা কাজ করতেছে বুঝতে পারছেন তো আপনি নিশ্চিত হবে আপনার এই তিনটা স্টেপ করা আছে কিনা এখানে যদি অটো কম্পাইল আচ্ছা আমি এটা আগে আনচেক করে দেই আমি এখন নতুন কিছু নিয়ে আসি সো এলআই এর মধ্যে আমরা কি চাই এ জি সো এর মধ্যে আসলাম এসে আমি প্রথমে যেটা বলবো সেটা হলো টেক্সট ডেকোরেশন নান তাই তো এবং ডিসপ্লে ব্লক ব্লক এবং প্যাডিং 10 পিক্সেল 15 পিক্সেল আচ্ছা এটা থাকতেছে এটা থাকার পরে এবার আমি আবার যাই আমার ব্রাউজারে রিফ্রেশ দিচ্ছি কাজ হচ্ছে না কম্পাইল এখনো হয় নাই এসসিএসএস ফাইল বা এসসিএসএস এর প্রপার্টি এসসিএসএস এ রয়ে গেছে ওটা এখনো কোথায় আসে নাই স্টাইল.সিএসএস আসে নাই জি এই যে দেখেন নেভের পরে এলআই পর্যন্তই শেষ নেভের পরে এলআই পর্যন্তই শেষ এরপরে যে এর যে প্রপার্টিটুকু আমি লিখছি সেটা আসে নাই কারণ এখানে কম্পাইল যে করি নাই সো আমি ফাইল সিলেক্ট করলাম কম্পাইলে ক্লিক করলাম ঠিক আছে এখন আমি এটাতে আসি এই যে আমার বাকি প্রপার্টিটা চলে আসছে চলে আসছে বুঝা গেল জি সো এই ক্ষেত্রে এটা যখন চলে আসছে আমরা এটা তো পাবো নিশ্চয়ই কারণ স্টাইল.সিএসএস এর তো ইয়াটা এই কোডের ফ্লোটা কি বোঝা গেল জি আমি এটা বুঝতে পারলেই হবে এরপরে আপনি কতটুকু কি নেবেন ওটা ডকুমেন্টেশনে বলা আছে মানে কোন সিনট্যাক্স জিনিসগুলো আমাকে তো চেনা লাগবে না যে এই সিনট্যাক্সটা লিখলে এই হয় এটা লিখলে এই হয় এটা ওখানে বলা আছে ওটা অসুবিধা নাই কিন্তু আপনি কি ফ্লোটা বুঝতে পারছেন আমি আবারও বলি এটা জাস্ট ইম্পর্টেন্ট দেন এখানে সেটা হলো এই হলো আমাদের অবস্থা একটা ডিস্ট্রিবিউশন ফাইল থাকতেছে একটা সোর্স ফাইল থাকতেছে সোর্স ফাইলের ভিতরে অনেক রকম সোর্স থাকে সেস থাকে লেস থাকে সেসের ভিতরে অনেক রকম ফোল্ডার থাকে সেগুলো আপনার এই ফাইলের জন্য হতে পারে অন্য ফাইলের জন্য হতে পারে আমাদের সিএসএস একাধিক ফাইল লাগছিল না যেমন বুটস্ট্র্যাপের আমরা min.css অ্যাড করতাম না এখন বুটস্ট্র্যাপ min. অ্যাড করব কেন আমি বুটস্ট্র্যাপের এই যে সেস যেটা ওটাও অ্যাড করব তাই না ওটা অ্যাড করে ওটা কম্পাইল হয়ে যাবে অসুবিধা তো নাই সো এরকম আর কি তো যত ফাইলই থাকুক না কেন সেটা যদি এসসিএস এর রিলেটেড হয় তাহলে এই ফোল্ডারে আসবে এটা আমার বোঝানোর উদ্দেশ্য আর কিছু না এবার এটাকে আপনি এডিটরে নিয়ে আসেন সো এটাকে এডিটরে নিয়ে আসলে এটা আসতেছে আসার পরে এর যে সিনট্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে ওইভাবে করেন একটা জিনিস একটু খেয়াল করেন তো আমি এই ইউএল লিখলাম হচ্ছে কিসের পরে দেখেন নেভের পরে এসে তাই না নেভের পরে এসে লিখলাম মানে হচ্ছে নেভটা কিন্তু শেষ হয়েছিল এই জায়গায় জি তার মানে এই ইউএল কার আন্ডারে আছে নেভের আন্ডারে আছে আর এই এলআইটা কার আন্ডারে আছে নেভের ইউএল আন্ডারে ইউএল এর কিভাবে নেভের ইউএল আন্ডারে ইউএল এর আন্ডারে তো নাই কারণ ইউএল তো এখানে শেষ হয়ে গেছে তাহলে নেভের আন্ডারে এখন আমার এটা ভুল হয়েছে যদিও কিন্তু ভুল হইতেও শিক্ষা হলো এটা দেখেন স্টাইল.সিএস এটা দেখেন নেভ এলআই নেভ এ নেভ ইউএল বুঝছেন বিষয়টা তাহলে আমি যদি এটাকে ফ্লোতে আসি তাহলে আমার এই ব্র্যাকেটটা এই জায়গায় না কোথায় আসবে জি এই জায়গায় এটা আসবে তাহলে ফ্লোটা কি এরকম দাঁড়াচ্ছে না সো আমরা একটু একটু করে আগায় দেই এটাকে এই জায়গায় নিয়ে যাই এই এখন দেখেন তো বুঝতে পারতেছেন কিনা সো নেভ থেকে শুরু হয়েছে আচ্ছা আমি বোঝানোর আগে একটু সেভ দিয়ে কম্পাইল করে আসি হিরোর আমরা মনে হয় ইয়া ভুল করে ফেলছি এটা এখানে শেষ হয়েছে এটা তার আগে শেষ হয়েছে এটা তার আগে শেষ হয়েছে আরেকটা পড়বে না মানে একেবারে শেষে যেটা এই খেয়াল করেন এই যে ধরলে তো বোঝা যাচ্ছে যে এখানে এটা এখানে শেষ হয়েছে একেবারে লাস্টে যেটা এটা সবার শুরুটা তারপর এটা ধরেন এই যে ইউএল এটা ধরছে মানে এখন হিসাব করে দেখেন ঠিক আছে জি 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 সো আমরা এখানে আসলাম
আসার পরে আবার কম্পাইল করি, এটা সাকসেস দেখাচ্ছে। এবার আমরা এখানে আসি। এবার দেখেন তো ন্যাব, ন্যাবের ভিতরে ইউএল, ইউএল এর ভিতরে এলআই, তার ভিতরে এ, ঠিক আছে। ন্যাব ইউএল এলআই, ন্যাব ইউএল মানে কার আন্ডারে যেটা থাকবে সেটা। কিন্তু আর একটা জিনিস খেয়াল করেন, তারা কিন্তু সিমেন্টিক্যালি আপনাকে এরকম কোনো সাইন দিচ্ছে না। না, এটা দিয়ে আপনার সুবিধা হলো, এখানে যদি আপনার মাঝখানে ওই যে আপনার বুটস্ট্র্যাপের কোনো ক্লাসও আসে, অসুবিধা তো নাই। এটা বুঝেন, এই অ্যাঙ্গেল ব্রেকেট থাকার মানে কি, ইউএল এর ভিতরে ডাইরেক্ট এলআই কে ধরবে, এছাড়া অন্য এলআই কে ধরবে না। কিন্তু এর মাঝখানে এই যে আমরা যে বুটস্ট্র্যাপের যেটা ইউজ করব, বুটস্ট্র্যাপের কিছু ক্লাস থাকবে, যেমন আমার সেকশন থেকে আমি টান দিলাম, একেবারে সেকশন থেকে মানে সার্ভিস আইডি ধরে আমি টান যদি দেই, তাহলে সার্ভিস আইডি ধরে টান দিলাম, তার ভিতরে কল এমডি আসতেছে, তারপরে রো আসতেছে, এরপরে না এসে আমার কাস্টম সিএসএস আসতেছে। তাহলে এই মাঝখানের এই বিষয়গুলোকে ওভারকাম করে মানে এগুলোকে মানে স্কিপ করে সে কাজ করবে না, কারণ তাকে তো ডিরেক্ট চাইল বলা নাই। তাহলে কোনো না কোনো ভাবে আপনার ওই সেকশনের আন্ডারে যে কোনো জায়গায় ইউএলএলআই থাক পাবে। সো তারা একেবারে যেভাবে হবে সেইভাবেই করে রাখছে। সো এখন কি বোঝা গেল বিষয়টা? এখন আউটপুট কি আসে? আউটপুট আগেরটাই থাকবে, কারণ আমি জাস্ট অর্গানাইজ করছি। সো এখানে আমরা একটা হোভার এরিয়া দেখছিলাম না? জি। হোভার, তাহলে হোভারের সিনট্যাক্সটা আমাকে কেউ বলেন কি করতে হবে? এখানে একটা এম্পারসেন্ট, একটা এম্পারসেন্ট দিলাম, দিয়ে এরকম দিয়ে তারপর আমাকে কি বলতে হবে? হোভার বলে এখন তার প্রপার্টি বলতে হবে। সো বলি কি বলবো? কালার। সো ফন্ট কালার যেটা হয় সেটা রেড হবে, দেখি কাজ করে কিনা। সো এটা সেভ করলাম। এই যে আমার বারবার কম্পাইলে আসতে হইতেছে না, এটা অটো দেওয়া থাকতে পারে, বুঝছেন? এটাই হচ্ছে এটার বিষয়টা। সো এই জায়গায় আসেন, এখন আপনি একটু এই জায়গায় এসে চেক করে যান। সো এটা যাচ্ছেন নিশ্চয়ই আপনি নেভের ভিতরে যে ইউএল এলআই এ হোভার, তার কালার হবে রেড। সো আপনি আপনার আউটপুটে যান, এটা কাজ করতেছে। এখন এটা দিয়ে আপনার সুবিধা অসুবিধা কি হলো ওইটা আমি অলরেডি কিছু জিনিস বলছি। এটার আরো কিছু ফিচার্স যখন আসবে তখন বিষয়টা আরো কাজে দিবে। অবশ্যই সুবিধার জিনিস আছে এর মধ্যে, কিন্তু আপনাকে এই ফ্লোটা বুঝলে সাধারণত আমরা কিভাবে করতাম, আমরা যেটা করতাম হয়তোবা নিজেরাই এই জিনিসগুলোকে ডুপ্লিকেট করে করে লিখতাম। আমিও তো সাধারণত এরকমই লিখি, একেবারে মুখস্থ হয়ে গেছে এখন এরকম অবস্থা, যে নেভের ভিতরে ইউএল, ইউএল এর ভিতরে এলআই, ঠিক আছে, এ। সো এই এ লিখতাম, আবার যেখানে হতো আবার এটাকে সেম আবার ডুপ্লিকেট করতাম, তাই ঠিক না? সো এখন আপনার এই বিষয়টা নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। আর আমাদের যে জায়গাটা প্রবলেম হয় সেটা হলো এক জায়গার সিএসএস আরেক জায়গায় পেয়ে যায়। এটা কখনো কখনো সুবিধাও করে, কখনো অসুবিধাও করে, তাই না? কারণ একটা সেকশন থেকে আরেকটা সেকশন কিছু না কিছু জিনিস চেঞ্জ থাকেই, কমন থাকে অনেক জিনিস, ঠিক আছে, কিন্তু কিছু জিনিস চেঞ্জ থাকে। তো সেই ক্ষেত্রে যদি এক সিএসএস আরেক জায়গায় পায়, সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রোল সিস্টেমটা একটু হলো ঝামেলার হয়। তখন আমাকে চিন্তা করতে এটা কার আন্ডারে আছে, তাকে ওইভাবে ভাবে করে করে নেস্টেড করে করে জিনিসটাকে ম্যানেজ করতে হয়, তাই তো? সো এই জায়গাগুলো অটোমেটিক ম্যানেজড। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এই ফাইলটার সাথে কি আমার কোনো লেনাদেনা আছে? এই ফাইলটা শুধু থাকলেই হচ্ছে। সো এই ক্ষেত্রে এই ফাইলের সাইজ যদি চিন্তা করি, এই ফাইলের সাইজ অনেক সময় অনেক বেড়ে যায়। আর যেহেতু আমার এই ফাইলের সাথে কোনো কাজ নাই, সেহেতু আপনি এখানে এই যে কম্পাইল করার ক্ষেত্রে এখানে আপনি কম্প্রেস বলে দিতে পারেন। এই যে কম্প্রেস, এটা করে যদি কম্পাইল করেন তাহলে এখন আপনার স্টাইল শিটটা দেখেন, এগুলো সব মিনিফাইড হয়ে গেছে। যেহেতু আপনার এর সাথে কোনো কাজ নাই, সো এটাকে আপনার তো বড় রাখার কোনো দরকার নাই, জি, ঠিক আছে? সো এটা যেরকম হলো এরকম হোক, আপনার তো দরকার আছে কোনো? আমি এটা বলতেছি না যে এটা এইভাবে করবেন, আপনার প্রয়োজন আপনার সাথে কথা বলবে। সো আপনাকে সুবিধা তো পাচ্ছেন, এটা এইভাবে ছাড়াও করা যেত। আমরা অন্যভাবে দেখছি, বিভিন্ন টুল আছে এগুলো কম্প্রেস করা, স্কোপ করার। সো এখানে এই জিনিসগুলো অটোমেটিক্যালি পাচ্ছেন। তারপর আরো কিছু কিছু বিষয় আছে। আপনি কি সিনট্যাক্সে এই জিনিসটা বুঝতে পারছেন? আমি যে এখন যতটুকু করাইলাম ততটুকু, জাস্ট এখানে একটা স্টেবল ফাইল বানালাম, এটাতে প্রথম স্টাইল শিটটা আমি অ্যাড করি নাই, না করে আমি কি করছি, সরাসরি এসসিএসএস এ কাজ করছি। কাজ করার পরে তাকে দিয়ে কম্পাইল করাইছি। কম্পাইল করানোর সময় আমি এই ফাইলটার উপরে রাইট ক্লিক করে আমি বলে দিয়েছি সেট আউটপুট পাথ। সো আমার স্টাইল শিট যেখানে থাকবে ওখানে আমি এই ফাইলটাকে সেভ করাইছি। করানোর পরে ওই ফাইলটাকে এবার আমি কি করছি, এই ইনডেক্স ফাইলের সাথে লিংক করাইছি। এখন আমার কি হয়েছে, ফ্লোটা আমার শুরু হয় এসসিএসএস দিয়ে, শেষ হয় ইনডেক্স দিয়ে। মাঝখানে কাজ করে কে? আমার style.css যেটা আছে সেটা। style.css আমি সাধারণত কোনো কিছু লিখতেছি না বা লেখার জন্য রাখতেছি না। আর এই বুঝতেছেন, স্যাস ব্যবহার করতে হলে, আচ্ছা আমি আরেকবার যদিও রিপিট করতেছি, পাই ভাই মনে করে গেছে।
স্যাসটা আমাদের কি সুবিধা দিচ্ছে তাহলে? কম্পাইল তো করে দিচ্ছে, কম্পাইল করার দরকার কেন হচ্ছে? কেন হচ্ছে মানে একটা রিপিটেশন না করা স্যাসকে বলা হয় প্রি প্রসেসর, স্যাসকে বলা হয় প্রি প্রসেসর, অর্থাৎ সিএসএস প্রসেস করার আগের অবস্থা। অর্থাৎ স্যাসকে আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন না, কিন্তু সিএসএস এ যেহেতু আমরা ভেরিয়েবল ব্যবহার করতে পারি না, কন্ডিশন ব্যবহার করতে পারি না, আবার অনেক ক্ষেত্রে এমন প্রয়োজন হয় যে আমার কালারগুলো একটা ফাইলে থাকলে ভালো হয়। আমি যখন কালার পরিবর্তনের দরকার হবে, আমি জানি এই ফাইলে গেলে আমার কালারগুলো রাখা আছে, এখান থেকে আমি পাচ্ছি। আমার সকল বাটনগুলোর স্টাইল একটা ফাইলে আছে, ঠিক আছে? আমার সকল নেভিগেশনের স্টাইলগুলো একটা ফাইলে আছে। আমার যদি এরকম হয় তাহলে আমার যেটা সুবিধা হয় যে আমি এটাকে সহজে ম্যানেজ করতে পারবো, সহজে ম্যানেজ করতে পারবো। স্যাসটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমি খুব সিম্পলি আমি এটাকে ম্যানেজ করতে পারবো। ধরেন আপনার একটা সম্পূর্ণ ডিজাইন করছেন, ক্লায়েন্টকে দিয়েছেন, ক্লায়েন্ট বললো যে না না এই এখানে শুধুমাত্র আমার কালারগুলো যেটা দিছি সেটা একটু চেঞ্জ হবে, এর জন্য দরকার হলে সে চার্জ দিতে রাজি আছে, কিন্তু চেঞ্জ করবে। এখন যদি আপনাকে চেঞ্জ করতে বলে, যত জায়গায় এই রঙগুলো ব্যবহার করছেন সব জায়গায় পরিবর্তন করতে হবে, বা বাটনের স্টাইলটা পরিবর্তন করতে হবে। যত জায়গায় বাটন ব্যবহার করছেন, বাটনের জন্য এই ক্লাসগুলো ব্যবহার করছেন, সব জায়গায় পরিবর্তন করতে হবে। তার চেয়ে কি, এখন যদি এমন হয় যে 1000 লাইনের আছে বা 2000 লাইনের সিএসএস আছে, কোথায় কোথায় ব্যবহার করছেন এটা খুঁজে বের করা একটু কষ্টকর। তা আপনার যদি একটা ফাইল থাকে, সেখানে গিয়ে আপনার নির্দিষ্ট কিছু ভেরিয়েবল দেওয়া আছে, এগুলো পরিবর্তন করলে সমস্তটা কাজ হয়ে গেল। দেখা গেছে যে আপনার 3-4 ঘন্টা যেটা আপনার এডিট করতে সময় লাগবে, সেটা 4-5 মিনিটে শেষ। আমার কালারগুলো পরিবর্তন করতে বলছে, আমি ভেরিয়েবলগুলোর মান পরিবর্তন করে দিচ্ছি, কাজ শেষ। ঠিক আছে, এরকম। তো স্যাস যদি আপনি ইনস্টল করতে চান, স্যাস ইনস্টল করা বলতে যে আমি যে প্রসেস করার জন্য যে ফাইলটা লাগবে, মূলত স্যাস তো আমি যে কোনো এডিটরে লিখতে পারতেছি, আমরা তো অলরেডি দেখছি, কিন্তু এটাকে প্রসেস করতে হবে। তো সরাসরি স্যাসকে আপনি HTML এর সাথে লিংক করে দিলে সে কিন্তু চিনবে না। ব্রাউজার HTML চিনে এবং সাথে স্টাইল করার জন্য CSS কে চিনে, এছাড়া অন্য কিছু চিনে না। তো আপনি যদি CSS ফাইল লিংক করে দেন, ফলাফল কিছুই পাবেন না। এই যে ইনস্টল, এখানে যদি যান, দুই ধরনের সুবিধা পাবেন। একটা হলো কমান্ড লাইন, আপনি যদি কমান্ড করে করে এই কাজগুলো করতে চান, অনেকে করছেন নাকি লিনাক্স, এখানে কমান্ড লাইনে লিখতে হয়, সেটার জন্য একটা কমান্ড লাইন ইনস্টলের ব্যাপার আছে। এগুলো লিখলেই আপনার কমান্ডে দিয়ে লিখলেই হয়ে যাবে। উইন্ডোজে কিভাবে ইনস্টল করবেন, ম্যাকে কিভাবে ইনস্টল করবেন, সবগুলো বলে দেওয়া আছে। আর লিনাক্সে কিভাবে ইনস্টল করবেন, কিন্তু আমরা কমান্ড লাইনে ব্যবহার করব না, কারণ সবাই আমরা কমান্ড লাইনে অভ্যস্ত না। তো আমরা কি করব, কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করব। অ্যাপ্লিকেশন কোনগুলো? এগুলো সবগুলোই হলো অ্যাপ্লিকেশন। যে শুধু যে কোয়ালা বা আপনি যেটা বললেন কাবলা, এটা না, অনেকগুলোই আছে, তাই না? কোড কি, তারপর কম্পাস, এরকম অনেকগুলো আছে। কোনটা কোন ধরনের অপারেটিং সিস্টেম সাপোর্ট করে সেটাও বলে দিয়েছে। এর মধ্যে কিছু আছে পেইড, কিছু আছে ওপেন সোর্স। এর মধ্যে থেকে আমরা একটা ব্যবহার করতেছি কোয়াল। তাহলে সব যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি চান যে একটা কিনে ব্যবহার করব, খরচ করতে পারেন কিছু। কোনটা বেস্ট? হ্যাঁ, কোনটা বেস্ট? কোয়ালাটা আমরা সাধারণত ব্যবহার করি। এছাড়া আপনি যে কোনোটা পেইডের মধ্যে আমাদের উইন্ডোজ ব্যবহার করবেন, এগুলো থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এগুলো ইউজ করুন। ঠিক আছে, করেন। করলে কি কি সুবিধা পাচ্ছেন আমাদেরকে একটু জানাই। ঠিক আছে, তো আমরা যেহেতু কোয়ালা আমাদেরকে সকল প্ল্যাটফর্মেই সুবিধা দিচ্ছে, ম্যাক, উইন্ডোজ, লিনাক্স তিনটাতেই সাপোর্ট করবে, ওপেন সোর্স। অতএব আমরা কোয়ালাটা ইনস্টল করব। হ্যাঁ, এখানে গিয়ে ডাউনলোড, ঠিক আছে, এখানে গিয়ে ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে যাবে। এরপরে সহজে ইনস্টল করার পরে বাকি কাজটা আপনারা দেখছেন। কোয়ালা ইনস্টল করার পর যদি ওপেন করে এরকম একটা এই আসবে। এখানে জাস্ট আপনি যদি আপনার প্রজেক্টটা ছাড়েও দেন,
আপনি আপনার প্রজেক্টটা এখানে যদি ছাড়ে দেন, সে SAS, LAS, CSS এই ফাইলগুলোকে চিনে। মূলত CSS আপনারা প্রসেস কম্পাইল করতে পারবেন না, SAS বা SCSS আপনারা প্রসেস করতে পারবেন। এখন SAS বা SCSS আমরা বলতেছি SAS, কিন্তু হচ্ছে কি SCSS। এখন SCSS ঠিক না, SAS এরও একটা সিনট্যাক্স আছে। SAS যখন তৈরি করা হয়, যে আমরা CSS টাতে যদি যখন তারা চিন্তা করছে যে এখানে একটু প্রোগ্রামিং এর মেথড নিয়ে আসবো, তারা প্রথমেই ডেভেলপ করছে SAS এর একটা সিনট্যাক্স, যেটা রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা আছে রুবি, তার সাথে অনেকটা মিল। ঠিক আছে, যেখানে আপনার এরকম এক ব্র্যাকেট বা এই ধরনের কোনো কিছুর প্রয়োজন হয় না। SAS এর সিনট্যাক্সটা যদি দেখেন, এটা ঠিক এরকম, স্পেস কোনটার কতটুকু স্পেস দেওয়া আছে তার উপর এর নেস্টিং সবকিছু নির্ভর করে, যে কোনটা বামে আছে তার ডানে কি কি আছে, এভাবে এগুলো নির্ধারণ। কিন্তু এটার সাথে আমরা পরিচিত না, আমরা চাচ্ছি যে SAS এর সুবিধাগুলো নিব, কিন্তু দেখতে যেন অনেকটা CSS এর মতো হয়, এর জন্য আমরা ব্যবহার করব SCSS। SAS এরও সুবিধা আছে, কিন্তু দেখতে কি অনেকটাই CSS এর মতোই। একটা জিনিস খেয়াল রাখবেন, সকল ভ্যালিড SCSS। যত CSS আছে আপনি যদি হুবহু CSS টা SCSS এর মধ্যে লেখেন কোনো সমস্যা নেই, কিন্তু সকল ভ্যালিড SCSS CSS না। ঠিক আছে, তো আপনারা এরকম যদি আমি একটা SCSS কোড লিখার পরে প্রজেক্টটা আপনি কলার বা যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছেন তার উপর ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এর আউটপুট পাথটা নির্ধারণ করবেন, যে কোথায় আপনি আউটপুটটা চাচ্ছেন, সেটা নির্ধারণ করবেন। এরপরে যখন আপনি SCSS ফাইলে যখনই লিখবেন সে অটো কম্পাইল করে রাখবে, কারণ আমরা সাধারণত অটো কম্পাইল দেওয়া থাকে, আর না হলে এটা যদি না দেন আপনার একটা নির্দিষ্ট টাইম পর কম্পাইল করতে হবে, তারপরে ফলাফল করতে হবে। এবং আপনি ইনডেক্সের সাথে শুধু CSS ফাইলটাকে লিংক করবেন, CSS ফাইলে যাবে। এখন আপনি SCSS এর মাধ্যমে CSS লিখতেছেন, আপনি যদি কোনো কারণে CSS ফাইলে কিছু লিখছেন, কিন্তু যদি পরবর্তীতে আবার কম্পাইল করেন SCSS টা, আপনার CSS কিন্তু চলে যাবে, তার মানে আপনি CSS ফাইলে কোনো কিছু লিখবেন না। যদি SAS এর মাধ্যমে CSS টা করেন, তাহলে CSS ফাইলে নিজে কিছু লিখতে যাবেন না। CSS এ আপনি কখনো ভেরিয়েবল নিছেন? না, নিতে পারিনি, জাভাস্ক্রিপ্ট নিয়েছি। হ্যাঁ, তো সেটাই যে আমরা তো CSS এ কোনো ভেরিয়েবল এখানে নিলে কি একটু কম্পাইল করে বানায় দিবে। হ্যাঁ, ভেরিয়েবল নিছি। এখন ভেরিয়েবল গুলো ব্যবহার করছি ব্যাকগ্রাউন্ড কালার, বলছি ন্যাপ কালার, তারপর এখানে বলছি ফন্ট কালার কি টেক্সট কালারে ভেরিয়েবলটা ব্যবহার করছি। যখন আমি CSS এ গেলাম, এখানে কোনো ভেরিয়েবল ডিক্লারেশন কিছু নাই। কি বলছে? ন্যাভের ব্যাকগ্রাউন্ড কালার এটা, আর এখানে ন্যাভ লি এর ব্যাকগ্রাউন্ড কালার এর ফন্ট কালার কি বলছে? গ্রিন। এখন এরকম আমি অনেক জায়গায় এই কালারগুলো ব্যবহার করতে পারি, আপনি অনেক জায়গায় ব্যবহার করতে পারেন। ধরেন আপনি একটা সেকশন নিছেন, HTML এর মধ্যেই আবার একটা সেকশন নিছেন, এখানে ঠিক আছে, আপনি চাচ্ছেন এই হেডিং এরও কালার হবে গ্রিন, তো আপনি বললেন কি যে সেকশন H1 তার ফন্ট কালার কি হবে? ফন্ট কালার বললাম টেক্সট কালার। এখন কি আছে? আসে নাই,
আচ্ছা আমি ক্যাপিটাল দিচ্ছি পাইছে, কিন্তু আমি যে ক্যাপিটাল দিচ্ছি গ্রিন, এটা কি পাবে? হুম ফন্ট কালার পাচ্ছে না, শুধু তাই না? কালার হবে না? হ্যাঁ শুধু কালার হবে না? শুধু ফন্ট কালার তো তাই তো বলি, ভালো জিনিস খেয়াল করছেন। ফন্ট কালার বলতে তো কিছু নাই। বুঝছেন? আপনারা কি গুরুত্ব মনোযোগ দিচ্ছেন একজনের খালি। দেখেন কি আছে, সব জায়গায় আমার লেখার ন্যাবের ভিতরে লেখার কালারও গ্রিন হয়েছে, বাইরের দিকে লেখার কালারও গ্রিন হয়েছে। এখন এরকম আপনি অনেক জায়গায় চাইতে পারেন না যে এই কালারগুলো গ্রিন হবে, আমি এই ভেরিয়েবলটা ব্যবহার করছি। এখন সে বললো না না, যত জায়গায় গ্রিন ব্যবহার করতে গ্রিন হবে না, ব্লু হবে। যত জায়গায় গ্রিন কালারটা ব্যবহার হয়েছে এই কালারগুলো আসলে গ্রিন হবে না, আমি আগে ভুল করছিলাম, পরে চেঞ্জ করছি, ব্লু হবে। এখন আপনার কি করতে হবে, যত জায়গায় আপনি ব্লু কালার ব্যবহার করছেন সব জায়গায় পরিবর্তন করতে হবে। এখন আমি যদি এখানে করি যে আমি এখানে জাস্ট বললাম না এটা হবে ব্লু, বা বললাম এটা হবে রেড, আমরা এই ভ্যারিয়েবল কি সিএসএস এ ব্যবহার করতে পারি? না স্ট্যান্ডার্ড সিএসএস এ হবে না, এইটাই তো সুবিধা, এই জন্যই তো আমি স্যাস ব্যবহার করতেছি। যদি সিএসএস এই পারতাম তাহলে এক্সট্রা করে আমার তো স্যাস ব্যবহার করার দরকার নাই। আমি যদি এই সুবিধাগুলো সিএসএস এ পাইতাম তাহলে স্যাস আলাদাভাবে তৈরি করার তো দরকার ছিল না। আমি যেহেতু সিএসএস এ কোনো প্রোগ্রামিং এর ব্যাপার স্যাপার নিয়ে আসতে পারতেছি না, যে আমি লুপ, কন্ডিশন, তারপর ভেরিয়েবল, বা আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারছেন এই পর্যন্ত? করতে পারিনি। তো এই জিনিসগুলো যেহেতু আমি সেখানে করতে পারতেছি না, প্রোগ্রামিং এর কিছুটা মেথড আমি সিএসএস এর মধ্যে ইনক্লুড করার জন্যই স্যাস। আমরা যে লাইব্রেরিটা কিভাবে অ্যাড করব? কোনটা? এসসিএসএস এর ভিতরে যে কিছু লিখলে কিছু আসা, এটা তো কিভাবে অ্যাড করতে পারি? এসসিএসএস এর ভিতরে প্রথম কোডটা এসএস এ লিখলাম, তারপর আমি এটা করব। সিএসএস এ কিভাবে নিয়ে আসবেন? না 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 না, ওটা না। আমি ধরেন ফার্স্ট কালার টেক্সট কালার কালার লিখতেছি, সিও লিখতেছি, সঙ্গে সঙ্গে এলওআর ওই যে প্যাকেজ আসে, প্যাকেজ কন্ট্রোল। হ্যাঁ ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ যে স্যাস যদি আপনি সরাসরি সাবলাইম টেক্সটে লেখেন এরকম সাজেশন কিছু আসবে না। এর জন্য যেটা করবেন, নোটপ্যাডে আসলে হ্যাঁ নোটপ্যাড প্লাস প্লাসে আমি স্যাস এই পর্যন্ত লিখি নাই, আমার এটা আমি ওখানে প্লাগইন দেখবেন যে এরকম প্লাগইন কিভাবে অ্যাড করে, একটা দেখবেন যে স্যাস এর প্লাগইন থাকার কথা। প্যাকেজ কন্ট্রোল আমি এখানে প্যাকেজ কন্ট্রোলে আসি, প্যাকেজ কন্ট্রোলে আসে এখানে লিখবেন আগে ইনস্টল প্যাকেজ, ইনস্টল প্যাকেজ। প্রেফারেন্স থেকে প্রেফারেন্স, প্যাকেজ কন্ট্রোল, ইনস্টল প্যাকেজ। আমাদের এখানে যে প্যাকেজ কন্ট্রোল ব্রাউজার প্যাকেজ আছে, প্যারালাক্স ব্রাউজ প্যাকেজ আছে, ক্রস প্যাকেজ দিয়ে হবে না, প্যাকেজ কন্ট্রোল সারা কথা নেই। আচ্ছা এরপরে এখানে আবার একটা মেসেজ বক্স আসবে, এখানে লিখবেন স্যাস, এখানে লিখবেন স্যাস, আমরা কি করি? হ্যাঁ আমাদের প্যাকেজ কন্ট্রোল নাই। তারপর এটা ইনস্টল করবেন, এখানে ক্লিক করলে ইনস্টল হবে। যতক্ষণ ইনস্টল হবে নিচের দিকে দেখবেন এটা কাজ চলতেছে। ইনস্টল কমপ্লিট হইলে যেটা করবেন, আগে আপনার সাবলাইম টেক্সটের সকল ট্যাবগুলো আগে ক্লোজ করবেন, সাবলাইম টেক্সটটাও ক্লোজ করবেন, পরে আবার নতুন করে ওপেন করবেন, ঠিক আছে? আবার নতুন করে ওপেন করবেন, দেখবেন শেষ পেয়ে গেছে। অনেকবার আপনি আমাকে একটা কাজ বলেন যে আমার যাবতীয় এই জায়গাগুলোতে কালার চেঞ্জ করতে হবে, আপনি বলেন সেখানে সহজে করা যায়, সেখানে আমি কিভাবে করব? আপনি বললেন আপনি বলেন যতগুলো আছে যে H3 আছে সবগুলোর কালারই হচ্ছে ব্লু হবে, হ্যাঁ যে বললেন এখানে যে আমি সেখানে কিভাবে করব? এই যে ভেরিয়েবল গুলোর নাম চেঞ্জ করব, আমি একটু মিনিংফুল ভেরিয়েবল রাখবো,
যেটা আমাকে ওই CSS-টাকে আবার হচ্ছে SAS এর মাধ্যমে করে লিখতে হবে। আমি স্যাসে গিয়ে মানটা পরিবর্তন করে কম্পাইল করব, সিএসএস পাবো। এই স্যার নাই আমি এই মুহূর্তে যদি চেঞ্জ করতে চাই, আমি যদি এই মুহূর্তে কোনো কালার চেঞ্জ করতে চাই, কি পরিবর্তন করব? ভেরিয়েবল, এটাই পরিবর্তন করব। আমি অনেক কিছু এখানে ভেরিয়েবলে রেখে দিতে পারি। আমি বললাম যে উইথ আমাকে বলা হয়েছে এই স্টিকারে সবগুলোর কালার মনে এখন এই স্টিকারটা আমাকে ওকে দিলাম, এখন তার নাম দিলে সুবিধা না হলো। বের করতে হচ্ছে। আমি ভ্যারিয়েবল দিতে পারছি। নাম ওপরে স্টাইল করা আপনি এই তো এমনিতেও লিখতে পারেন। আপনি গ্লোবালি লিখে দেন, এই সবার শেষে গ্লোবালি লিখেন এবং সেখানে ইম্পর্টেন্ট দেন। আমি যেটা করতাম এর আগে, এই স্ট্রিগুলোর আপনি কত জায়গায় লিখছেন। এক হচ্ছে আপনি যদি এরকম লেখেন সকল হেডিং এর জন্য একটা ভেরিয়েবল লিখছেন, সকল হেডিং গুলোর জন্য একটা ভেরিয়েবল লিখছেন, সেখানে কালার দিচ্ছেন। এখন আমার পরিবর্তন করতে বলছে, আমি হেডিং কালারের ভেরিয়েবলটা পরিবর্তন করব। এটা একটা, ঠিক আছে। আমার আপনি সকল হেডিং গুলোর জন্য একটা ভেরিয়েবল নিচ্ছেন, এই ভেরিয়েবল গুলোর কালার পরিবর্তন করেন, শেষ। অথবা আপনি যদি এই গুলোর মধ্যে আবার একটা ভেরিয়েবল নেন, সেটাও নিতে পারেন। আলাদা নতুন করে ভেরিয়েবল নেন, যে আমি অলরেডি ব্যবহার করছি, এখন আমি এগুলোতে আমি আবার ভেরিয়েবল নেব। আমি এখানে নতুন একটা ভেরিয়েবল সেট করে দেব। আমি যতবার খুশি ভেরিয়েবল নিতে পারি, যতগুলো খুশি ভেরিয়েবল নিতে পারি। এটা বুটস্ট্র্যাপের সাথে কিভাবে করে তারা? বুটস্ট্র্যাপের সাথে আগে চিন্তা করেন যে আপনি এটা সিএসএস করতেছেন, আপনি এটার মাধ্যমে সিএসএস লিখতেছেন। আপনি বুটস্ট্র্যাপ তো ব্যবহার করছেনই, তাহলে আবার শেষে আপনার হ্যাঁ কেন HTML দিতে হবে? HTML তো আমার একটাই থাকলো। আর এখানে আমি লিখতেছি আবার ওখান থেকে কপি করতেছি কিছু কিছু হ্যাঁ? কিন্তু বলতেছে CSS দিতে হইলো না, একটা বুটস্ট্র্যাপের বুটস্ট্র্যাপের সিএসএস তো আগেও ছিল, এখনো আছে। আমার সিএসএস তো আগেও ছিল, এখনো আছে। আপনি চিন্তা করেন যে আপনি শুধু একটা স্টাইলার সিএসএস পাচ্ছেন। স্টাইলার সিএসএস তো আগেও ছিল, এমন তো না যে নতুন করে স্টাইলার সিএসএস আসছে। স্টাইলার সিএসএস তো এমন না যে নতুন করে আসতেছে। আমাদের স্টাইলার সিএসএস আগে ছিল না? আমাদেরকে স্যাস দিচ্ছে কি একটা জাস্ট স্টাইলার সিএসএস, এরকম কি আগে ছিল না? আমি আগে যেভাবে স্টাইলার সিএসএস লিংক করতাম সেভাবেই তো লিংক করব। বুটস্ট্র্যাপ এখানে থাকবে, এই সিএসএস এর মধ্যে ইয়েগুলো থাকার নামগুলি আলাদা না, থাকুক। ক্লাসগুলি আইডিগুলি। হ্যাঁ, সমস্যা কি? আপনি কি সিএসএস এর আগে লিখছেন? আমি বুটস্ট্র্যাপের সাথে আমি নিজস্ব ক্লাস কি অ্যাড করছি এর আগে? দরকার হয় যদি করছেন। ঠিক একই রকম স্যাসেও যদি আপনার প্রয়োজন হয় সেখানে লিখে আপনি সিএসএস কম্পাইল করে নিচ্ছেন। আপনাকে যে স্যাস লিখতেই হবে, স্যাসের মধ্যে লিখে যে কম্পাইল করতেই হবে এমন তো না। আপনার যদি মনে হয় যে আমার ম্যানেজ করার জন্য, সুবিধার জন্য স্যাস ব্যবহার করা দরকার, তাহলেই শুধু স্যাসের মাধ্যমে আমি লিখতেছি কি, স্যাসের মাধ্যমে আমি মূলত আউটপুট পাচ্ছি সিএসএস। এই সিএসএসটাকে আপনি যে কোনো ভাবে আপনি সাধারণ সিএসএস হিসেবে ধরবেন। এটা এমন না যে আমি স্যাসের মাধ্যমে লিখতেছি, এটার একটা সুপ্রিম পাওয়ার আছে, এটা অন্য সিএসএস গুলোকে বাদ করে দিবে, এমন কিছু না। এটা সিম্পল একটা সিএসএস ধরবেন, ঠিক আছে? সিম্পল একটা সিএসএস ফাইল, এটাকে আপনি আগে যেভাবে ব্যবহার করতেন এখনো সেভাবেই ব্যবহার করবেন। স্যাস ব্যবহার করার কারণে এর কোনো এমন না যে এর কোনো পাওয়ার বেড়ে গেছে, অন্য বুটস্ট্র্যাপের সকল স্টাইলকে এসে বাদ করে দিবে, এমন কিছু না, ঠিক আছে? আপনি যখন ব্যবহার করবেন তখন এটা বুঝতে পারবেন। আপনারা এই যে ভেরিয়েবল ব্যবহার করে কালারগুলো পরিবর্তন করে দেখেন, ভেরিয়েবলটা ব্যবহার করতে পারতেছেন। আমি একটা 35 পিক্সেল ব্যবহার করছি, যত জায়গায় দরকার আমি এটা ব্যবহার করছি। বা আমি বললাম হেডিং, আমি বলতেছি হেডিং সাইট, হেডিং
হেডিং সাইজ বলছি 35 পিক্সেল, যত জায়গায় আছে 35 পিক্সেল। এখন যত জায়গায় হেডিং এর লেখার একটা নির্দিষ্ট মান দেওয়া দরকার, আমি হেডিং সাইজ বলে দিব। এখন যখনই আমার এটা পরিবর্তন করার দরকার হবে, আমার বলা হলো যে এই সাইজগুলো 35 না 40 পিক্সেল হবে। আপনি কি সব জায়গায় ধরে ধরে পরিবর্তন করতে হবে না, গিয়ে 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 সিএসএস এ যদি করতেন। এখন কি করব, জাস্ট ভেরিয়েবলের মানটা পরিবর্তন করে দেব, জাস্ট ভেরিয়েবলের মানটা পরিবর্তন করে দিব।